অধ্যায়ের দিদি অধ্যায়কে বলে, বাইরে গাড়ি রাখা আছে, তুমি তাড়াতাড়ি এই মিনুকে নিয়ে যাও আর কোথাও নিয়ে গিয়ে ফেলে দাও। তোমার আজকে বাসর রাত, আর তুমি যে এত বড় একটা ভুল কাজ করবে আমি কখনোই ভাবতে পারিনি। অধ্যায়ের বন্ধুরা বলে, নিয়ে যেতে লেগে যদি দারোয়ানরা ধরে তাহলে কি করব? তখন অধ্যায়ের দিদি বলে, ওদের মোটা টাকা দেয়া আছে, ওরা কিছুতে মুখ খুলবে না। আর অধ্যায়, তুমি ওই স্কুটির মালিকের খোঁজ লাগাও। আর সে সময়ে চলে আসে অধ্যায়ের পরিবারের অন্য সদস্যরা। তারা এসে বলে, এটা কে আর একে কোথায় নিয়ে যাচ্ছ? এক সময়ে মিনুর মুখটা তারা দেখতে পায় আর বলে, এটা তো পড়শির বাড়ির কাজের লোক, যে পড়শির সাথে সব সময় থাকে। তোমরা এর কি করেছো? তখন অধ্যায়ের দিদি বলে, ও মারা গিয়েছে। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায় আর ভাবে কি করে ও মারা গেল। অধ্যায়ের দিদি সবটা ধামাচাপা দিয়ে দেয় আর বলে, তোমরা কাউকে কিছু বলো না। এদিকে তো পড়শি মিনুর কথা ভেবে কান্না করতে থাকে। তখন গীতা বলে, একটা ব্যবস্থা করা যাক। গীতা ফোন দেয় পুলিশকে আর বলে, বড়বাবু, একটা বিষয়ে আপনাকে তদন্ত করতে হবে। অধ্যয় সেনের বাড়ি গিয়ে আপনাকে খোঁজ নিতে হবে যে সেখানে কেউ খুন হয়েছে কিনা। তখন বড়বাবু বলে, আমি কিসের ভিত্তিতে ওখানে যাব? তখন বলে, আপনি যার ভিত্তিতে যাবেন তার বয়ান এখন শুনুন, সে আমার বাড়িতে আছে। এরপর গীতা পড়শিকে ফোনটা দিয়ে দেয় আর পড়শি পুলিশ অফিসারকে বলে, আমার যে অন্ধ জীবনের সাথী মিনু, তাকে ওরা খুন করে ফেলেছে, এতে আমার স্বামীও আছে। আর আমি পড়শি নামটা শুনে পুলিশ অফিসার চিনতে পারে। বলে, আপনার শ্বশুরবাড়িতে তো আমরা ডিউটিতে ছিলাম, আর আপনি তো অন্ধ, তাহলে আপনি কি করে বুঝলেন ওরা আপনার পরিচালিকাকে খুন করেছে? তখন পড়শি বলে যে, আমি আওয়াজ শুনতে পেয়েছিলাম, আর আওয়াজ শুনে আমি সবটা বুঝতে পারি। মিনু বারবার চিৎকার করছিল যে আমাকে বাঁচাও বাঁচাও, আর কিছুক্ষণের মধ্যে ওর সারা শব্দ পাওয়া যায় না। আর এই কাজের সাথে আমার স্বামী সহ ওর বন্ধুরা জড়িত আছে। পুলিশ অফিসার বলে, আমি বিষয়টা তদন্ত করে আপনাদের জানাচ্ছি। এরপর গীতা পড়শিকে বলে, আপনার মনে হয় কিছু খাওয়া হয়নি, আমি আপনার জন্য খাবার রেডি করতে যাই। তখন পড়শি বলে, আপনার সাথে কি এর আগে আমার কখনো পরিচয় আছে বা কথা বলেছি? আপনাকে আমার চেনা চেনা মনে হচ্ছে। গীতা ভালো করে বুঝতে পেরেছে যে গীতার পরিচয় দিলে পড়শি থাকবে না, তাই গীতা বিষয়টিকে অস্বীকার করে আর বলে, আপনার সাথে আমার আগে কখনোই কথা হয়নি। ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে স্বস্তিক আর বলে, তুমি কেন পড়শিকে মিথ্যা কথা বলছো? তখন গীতা বলে, স্বস্তিক বাবু, আপনি চুপ করুন, ও শুনতে পাবে। ওকে যদি আমার আসল পরিচয় দিই আর আমি এটা বলি যে ও যাকে ভালোবাসতো আমি তার স্ত্রী আর ও সে বাড়িতেই আছে, তাহলে ও কিছুতে এখানে থাকতে চাইবে না। তাই আমি এই মিথ্যার আশ্রয়টা নিয়েছি। আর আপনারাও প্লিজ ওকে বলবেন না যে আপনি সেই স্বস্তিক। পড়শি যে এই অবস্থায় এ বাড়িতে আছে এ বিষয়টা তাদের জেঠুকে জানাতে চায় স্বস্তিকের বোনরা, কিন্তু গীতা কিছুতেই জানাতে দেয় না। আর গিনি বলে, এ বিষয়ে নিয়ে যদি পরে এ বাড়ির সবাই বিপদে পড়ে তাহলে কি হবে? গীতা বলে, আমি বেঁচে থাকতে কেউ বিপদে পড়বে না, তোদের কথা দিলাম। অন্যদিকে পুলিশ অফিসার পড়শির বয়ান শুনে অধ্যায়দের বাড়িতে যায়। সেখানে তার দিদিকে পেয়ে যায়। বলে, আপনাদের বাড়িতে কি কারো কিছু হয়েছে? তখন অধ্যায়ের দিদি বলে, আমাদের বাড়ির কারো কিছু হয়নি, আর সবাই বাড়িতে আছে। এটা শুনে তো পুলিশ অফিসার সেখান থেকে বাইরে বের হয়ে আসে। অধ্যায়ের দিদি বুঝতে পেরেছে যে পুলিশ অফিসার কিছু একটা আঁচ করেছে, তাই তারা আরও বেশি করে সতর্ক হয়ে যায়। এদিকে তো পড়শিকে খাইয়ে দেয় গীতা। সে সময়ে পুলিশ অফিসার ফোন করে আর বলে, আমারও সন্দেহ হচ্ছে এখানে কেউ একটা খুন হয়েছে, কিন্তু এরা কিছুতে সেটা স্বীকার করছে না। আমি একটু বাইরে আড়ালে দাঁড়াচ্ছি আর আমি বিষয়টাকে জানার চেষ্টা করছি।
অন্যদিকে সকলের শোরগোল শুনে সেখানে স্বস্তিকের বাবা চলে আসে এবং পড়শিকে দেখে চিনতে পারে, বলে ও এখানে কেন। গীতা তখন সবটা খুলে বলে আর বলে, বাবা আপনার পরিচয়টা ওকে দিয়েন না, তাহলে ও এ বাড়িতে থাকবে না। ও যদি জানতে পারে যে ওর যাকে ভালোবাসে তার বাড়িতে আছে, তাহলে ও কিছুতে এ বাড়িতে থাকতে চাইবে না। আর ও বাইরে গেলে বিপদ ওর সামনে ওত পেতে আছে। তো বন্ধুরা, গীতা কি পারবে পড়শিকে ন্যায় বিচার পাইয়ে দিতে?